অক্টোবরে শুরু হচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের জেটি টার্মিনাল নির্মাণ। ৬.৫ কোটি টাকা অর্থায়ন নিশ্চিত। ২০৩০ সালে পুরোদমে চালুর আশা। সবুজ বিনিয়োগে পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখছে বাংলাদেশের পোশাক শিল্প, মন্তব্য সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের। রপ্তানি বাড়াতে ব্র্যান্ডিংয়ে গুরুত্ব উদ্যোক্তাদের। ২ সপ্তাহের স্বস্তির পর কাঁচা বাজারে আবারও আগুন। কেজিতে ৩০ টাকা পর্যন্ত বেড়েছে সবজির দাম। সরবরাহ বাড়লেও চড়া ইলিশের দর। এবং মালদ্বীপ ভ্রমণে যাওয়া বাংলাদেশিদের জন্য বিশেষ সতর্কতা জারি। বিক্রির উদ্দেশ্যে কোনো কিছু নিয়ে প্রবেশ করতে মানা, হতে পারে জরিমানা সহ ২৫ বছর পর্যন্ত কারাদণ্ড। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে আপনাদের সঙ্গে আছে আমি মাহদি ইসলাম ধ্রুব। শুরুতেই বন্দর বাণিজ্যের খবর। ৳৬.৫ কোটি টাকা অর্থায়ন নিশ্চিত হয়। অক্টোবর মাসে শুরু হচ্ছে কক্সবাজারের মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের জেটি, টার্মিনাল শেড এবং ইয়াট নির্মাণের কাজ। এর মধ্যে জাপানি উন্নয়ন সংস্থা জাইকার ৳৫.৫ কোটি টাকার পাশাপাশি বাকি ৳১,০০০ কোটি টাকার যোগান দিচ্ছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আরও ৳১০,০০০ কোটি টাকার সিভিল ওয়ার্ক সহ যন্ত্রপাতি কেনার কাজও শুরু হবে দ্রুতই। শাখাউত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। অন্তত ৪ বছর আগেই ৯,৫০০ কোটি টাকা খরচ করে তৈরি করা হয়েছিল ১৪ মিটার গভীরতা এবং ৬ কিলোমিটার দীর্ঘ নতুন নৌ চ্যানেল। কিন্তু নানামুখী জটিলতায় দীর্ঘদিন ধরে আটকে ছিল মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের অবকাঠামোগত নির্মাণ কাজ। অবশেষে বন্দরের সেই জটগুলো খুলতে শুরু করেছে। আর তাই আগামী অক্টোবরে জাহাজ বেড়ার জেটি, টার্মিনাল, শেড এবং কন্টেনার ইয়ার্ড নির্মাণ কাজ শুরুর অনুমতির অপেক্ষায় রয়েছে প্যান্টা ওশান এবং টয়া কর্পোরেশন নামে দুটি জাপানি প্রতিষ্ঠান। বর্তমানে আমরা চিটং পোর্টে মাত্র ১০ মিটারের ড্রাফটে জাহাজ আনতে পারি এবং প্রায় ২ থেকে ২,৫০০ টিউজের বেশি যেগুলো ক্যারি করতে পারে না এই সমস্ত জাহাজ। তো সেখানে আমরা আশা করছি ৭ থেকে ৮,০০০ টিউজ কন্টেইনার নিয়ে জাহাজ আসতে পারবে। ১৭,০০০ কোটি টাকার এই মাতারবাড়ি প্রকল্পের প্রথম পর্যায়ে সিভিল ওয়ার্কে খরচ হবে ৫,৫০০ কোটি টাকা। যন্ত্রপাতি কেনা হবে ৯০০ কোটি টাকার। আর অবকাঠামোগত উন্নয়নে খরচ হবে ৬,৫০০ কোটি টাকায়। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরে ৪৬০ মিটার দীর্ঘ একটি ডেডিকেটেড কন্টেইনার জেটি এবং ৩০০ মিটার দীর্ঘ অপর একটি মাল্টিপারপাস জেটি নির্মাণ করা হবে। এছাড়া থাকবে অন্তত ১০,০০০ কন্টেইনার ধারণ ক্ষমতার একটি টার্মিনাল। যে কার্গো হলো আসলে কিং অফ দিস আপনার পোর্ট, কার্গো ওখান থেকে জেনারেট করতে হবে। তার জন্য আমাদের ওখানে ইন্ডাস্ট্রিয়াল বা ম্যারিটাইম ম্যানুফ্যাকচারিং হাব লাগবে। বন্দর হিসেবে কাজ শুরু করার আগে যেমন বিদ্যুৎ কেন্দ্রের জন্য আনা কয়লা বোঝা অসংখ্য জাহাজ ভিড়েছে মাতারবাড়িতে, তেমনি সুযোগ সৃষ্টি হয়েছে পুরো এলাকায় পরিকল্পিতভাবে শিল্পায়নের। মাতারবাড়ি বন্দর হবে এই অঞ্চলের বন্দর, এই অঞ্চলের একটা বন্দর যেটা হবে ডিপসি পোর্ট, এবং বাংলাদেশের অর্থনীতি ডিপসি পোর্টকে প্রয়োজন বলেই মাতারবাড়িতে এটা করা হচ্ছে। গত ১ দশকের বেশি সময় ধরে চীন এবং ভারত এই গভীর সমুদ্র বন্দর নির্মাণের আগ্রহ দেখিয়ে আসছিল, কিন্তু ভূ রাজনৈতিক জটিলতা এড়াতে শেষ পর্যন্ত কাজের দায়িত্ব দেওয়া হয় জাপানকে। আগামী ২০৩০ সালের মধ্যে পুরোদমে অপারেশনে যাওয়ার কথা রয়েছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। সবুজ বিনিয়োগে পরিবেশের সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বাংলাদেশের তৈরি পোশাক শিল্প, এমন মন্তব্য করেছেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত। কর্মক্ষেত্র নিরাপদ হয়েছে উল্লেখ করে এবার রফতানি বাজার বাড়াতে ব্র্যান্ডিং বাংলাদেশে গুরুত্ব দেওয়ার তাগিদ দিচ্ছেন উদ্যোক্তারা। বিশ্বের সবচেয়ে ভালো মানের পরিবেশ বান্ধব 10টি তৈরি পোশাক কারখানার মধ্যে 9টিই রয়েছে বাংলাদেশে। মার্কিন লিড সনদের হিসাবে সর্বোচ্চ সংখ্যক 263 সবুজ কারখানা রয়েছে এদেশেই। এমনই একটি রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানা আশুলিয়ার 4A ইয়ার্ন ড্রাইং। টিম গ্রুপের এই কারখানাটিতে কাজ করেন 7,500 শ্রমিক।
প্রত্যেকেই সন্তুষ্ট কর্মপরিবেশ ও বেতন ভাতা সহ আনুষঙ্গিক সুযোগ সুবিধায়। স্যালারি 1 তারিখেই দিয়ে দেয় মালিকে। মাতৃকালীন ছুটিটাও আমরা পাই। বাচ্চা একটু বড় থাকলে এখানে আমাদের অফিসে রাখার সুযোগ আছে। আমাদের মূল কাজই হচ্ছে ওয়ার্কারদের বিভিন্ন সুযোগ সুবিধা এনশিওর করা। বৃহস্পতিবার এই কারখানাটি পরিদর্শনে আসেন সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত। ঘুরে দেখেন পোশাক তৈরির বিভিন্ন ধাপ, জানান সবুজ শিল্পায়নে রেকর্ড গড়ে এগিয়ে চলেছে বাংলাদেশ। The economy of Bangladesh. I was very pleased to visit this morning the factory here for two reasons. First of all, it's a very modern factory. I was impressed by what I saw, and then of course also because this factory is producing for brands in Switzerland. How you can combine business success with sustainable development. ফোরে ডাইং কর্তৃপক্ষ জানায় বাংলাদেশি পণ্যের বাজার বাড়াতে দরকার মেড ইন বাংলাদেশের ব্র্যান্ডিং। আজ পর্যন্ত কোনো কাস্টমার আমাদেরকে ছেড়ে যায় নাই বিকজ অফ আওয়ার সার্ভিস, ডেলিভারি, কোয়ালিটি অ্যান্ড এভরিথিং। দেশের অন্যতম রপ্তানি আয়ের এই ঘাটতি শুধু টিকে থাকার লড়াই করছে না, বরং বিশ্বে দায়িত্বশীল ও সবুজ উৎপাদনে নেতৃত্ব দিচ্ছে। MS আরিফিন, আশুলিয়া, সাভার, ঢাকা। 2 সপ্তাহ স্বস্তির পর রাজধানীর কাঁচা বাজারে আবারও আগুন। কেজিতে 30 টাকা পর্যন্ত বেড়েছে সবজির দাম। বাজার পরিস্থিতির সবশেষ খবর জানাতে কারওয়ান বাজারে আছেন সহকর্মী অন্তরা সেন। সরাসরি যাচ্ছে তার কাছে। অন্তরা, টানা বৃষ্টির পরেও যেমন কমছে না গরম, তেমনি রাজধানীর বাজারে চড়েছে সবজির দাম। 2 সপ্তাহের ব্যবধানে কিন্তু আবারও আগুন লেগেছে রাজধানীর সবজির বাজারে। শুক্রবার আমি এখন আছি রাজধানীর কারওয়ান বাজারে। এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বেশিরভাগ সবজির দামই কিন্তু 60 থেকে 80 টাকার মধ্যে। সপ্তাহ ব্যবধানে কিন্তু বেড়েছে 10 থেকে 30 টাকা পর্যন্ত। যদি দর্শকদের জানাতে চাই, বর্তমানে ঝিঙে বিক্রি হচ্ছে 60 থেকে 80 টাকায়, করলা, ঢ্যাঁড়স, পটল, বেগুন এগুলো কিন্তু সব সবজিরই দাম কিন্তু 80 থেকে 100 টাকার মধ্যে। মরিচের দাম গেল সপ্তাহে যেরকম ছিল 160 টাকা, এ সপ্তাহেও কিন্তু মরিচের দাম কমেনি, বরং বেড়েছে 160 থেকে 180 টাকায় কিন্তু বিক্রি হচ্ছে কাঁচামরিচ। সাধ্যের মধ্যে যদি কিছু থাকে তবে শুধু আছে পেঁপে কিন্তু বিক্রি হচ্ছে, পেঁপের কেজি বিক্রি হচ্ছে 20 টাকায়। এদিকে মুরগির দাম কিন্তু অপরিবর্তিত রয়েছে। গেল সপ্তাহে মুরগির দাম ছিল 170 টাকা, এ সপ্তাহেও ব্রয়লার বিক্রি হচ্ছে 170-এ, সোনালী বিক্রি হচ্ছে 280 থেকে 300 টাকায়। ডিমের দাম ডজনে 5 টাকা কমেছে, লাল ডিম বিক্রি হচ্ছে 130 টাকায়, আর সাদা ডিম বিক্রি হচ্ছে 120 টাকায়। এদিকে ইলিশের দাম কিন্তু গেল সপ্তাহের তুলনায় 100 টাকা কমেছে কেজিতে। 1 কেজি ওজনের ইলিশ প্রতিটি কিন্তু বিক্রি হচ্ছে 2100 টাকায়, যেটি গেল সপ্তাহে ছিল 2200 টাকা কেজি। এই ছিল আমার কাছে রাজধানীর বাজার পরিস্থিতির সর্বশেষ খবরাখবর। বাজার পরিস্থিতির সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী অন্তরা সেন। এদিকে মুন্সিগঞ্জের মীর কাদিমে ইলিশের পর্যাপ্ত সরবরাহের পরও সপ্তাহ ব্যবধানে কেজিতে দাম কমেছে মাত্র 100 টাকা পর্যন্ত। ভোক্তাদের অভিযোগ, সিন্ডিকেটের কারণে দর নিয়ন্ত্রণ করা হচ্ছে। আর আড়তদাররা বলছেন 4 অক্টোবর মাছ শিকারের নিষেধাজ্ঞা শুরুর আগে চাহিদা বাড়ায় কমছে না দাম। মুন্সিগঞ্জের মীরকাদিম আড়তে হাক ডাকে বিক্রি হচ্ছে ইলিশ। আশ্বিনের ভরা মৌসুমে ইলিশের স্বাদ নিতে উপচে পড়া ভিড়। রেকর্ড পরিমাণ সরবরাহের পরও সপ্তাহের ব্যবধানে ইলিশের দাম কমেছে কেজিতে 100 টাকা পর্যন্ত। 100 কেজির ইলিশ বিক্রি হচ্ছে 2200 টাকা কেজিতে। 1 কেজি ইলিশের দর 1800 থেকে 2000 টাকা, আর 200 গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে 400 টাকা কেজি দরে। বেড়েছে অন্যান্য মাছের দরও। ইলিশের সিজন এখন আমদানি বেশি, দাম কমার আশা আছে। পূজাইতে আছে, মাছ ধরা বন্ধ হয়ে যাবে, এর লাগি আর কি মনে করেন যে মাছের সিন্ডিকেটটা চলতা। আড়তদাররা বলছেন পূজার কারণে চাহিদা বেড়ে যাওয়ায় দাম কমছে না। 100-200 গ্রাম 2200, 2250, 2300, 2100, আর আপনার 800-900 গ্রামের মাছ 1900, 1800, 2000। সুন্দর ওই মাছগুলো ডিম পাড়তে পারে এবং পর্যাপ্ত ইলিশ নদীতে থাকে, সেটা তো আমাদের যারা দায়িত্বে আছেন, প্রশাসনিক দায়িত্বে যারা আছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করছে এবং তাদের কাছে অনুরোধ জানাচ্ছি তারা এর ব্যবস্থা সুনিশ্চিত করুন। এদিকে মা ইলিশ রক্ষায় 4 অক্টোবর থেকে 25 অক্টোবর পর্যন্ত 22 দিনের জন্য সব ধরনের মাছ শিকার নিষিদ্ধ করেছে সরকার। 43 আড়ত ঘিরে 2 থেকে 3 ঘন্টায় বিক্রি হয় প্রায় কোটি টাকার মাছ। মুন্সিগঞ্জের মীরকাদিম থেকে
নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। সাপ্তাহিক ছুটির দিনে পর্যটকের ঢল নেমেছে কক্সবাজার সমুদ্র সৈকতে। এই মুহূর্তে সৈকতের সুগন্ধা পয়েন্টে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল। সরাসরি যাচ্ছি তার কাছে। রুবেল, সাপ্তাহিক ছুটির দিন চাই সৈকত নগরী কক্সবাজারে বিপুল সংখ্যক পর্যটক। আমরা লক্ষ্য করছি সমুদ্র সৈকতের 3 কিলোমিটার যেখানে বিপুল সংখ্যক পর্যটক ছুটে আসে। আজকেও আমরা লক্ষ্য করছি সমুদ্র সৈকতের লাবণী, সুগন্ধা এবং কলাতলি এই 3টি পয়েন্টে সাগর তীর জুড়ে শুধু মানুষ আর মানুষ। এসব মানুষ সকাল থেকে বালিয়াড়ি পেরিয়ে সমুদ্রে নোনা জলে তারা সমুদ্র স্নান করছে। অনেকে জেট স্কিতে তারা চড়ে সমুদ্র উপভোগ করছে। পাশাপাশি সমুদ্রে যে নোনা জল, সেই নোনা জলে তারা সমুদ্র স্নানের পাশাপাশি তারা স্মৃতিগুলো ক্যামেরা ফ্রেমে বন্দি করার জন্য যেমন ছবি তুলছে, ঠিক তেমনি তারা একে অপরকে পানি ছিটিয়ে আনন্দের যে আত্মহারা সেটি আসলে তারা করছেন। আমরা অনেকের সঙ্গে কথা বলেছিলাম, তারা যে বিষয়টি বলছে, যেহেতু সাপ্তাহিক ছুটির দিন থাকে তারা কক্সবাজার ছুটে এসেছেন এবং ইট পাথরের নগরী ছেড়ে কক্সবাজারের যে নীল জলরাশিতে তারা প্রশান্তি খুঁজে পান, সেই প্রশান্তির খুঁজে তারা ছুটে এসেছেন। এরই মধ্যে সমুদ্র সৈকতের যে নোনা জল রয়েছে, সাগর অনেকটাই উত্তাল। এই উত্তাল সাগরেও কিন্তু আমরা লক্ষ্য করছি বিপুল সংখ্যক পর্যটক তারা তাদের মধ্য করে আনন্দ উচ্ছ্বাসে মেতে উঠেছেন। আর এই যে বিপুল সংখ্যক পর্যটককে কেন্দ্র করে কিন্তু কক্সবাজারে এখন পর্যটন ব্যবসা সাপ্তাহিক ছুটির দিন হলেই কিন্তু চাঙ্গা হয়ে ওঠে। আমরা লক্ষ্য করছি সমুদ্র সৈকতের পার ঘেঁষে যেসব ব্যবসায়ী রয়েছে, বিচ বাইক, ঘোড়াওয়ালা কিংবা যারা হকার রয়েছে বা শামুকজনকের যারা দোকানপাট রয়েছে, এসব খুব চাঙ্গা হয়ে উঠেছে এবং তাদেরকে যে ব্যবসা বাণিজ্যে তারা যে প্রত্যাশা করে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে সেভাবেই হচ্ছে। আর 5 শতাধিক হোটেল রয়েছে, রেস্টুরেন্ট রয়েছে প্রায় 5 শতাধিক। সব জায়গায় কিন্তু এখন রমরমা ব্যবসা হচ্ছে, যেহেতু সাপ্তাহিক ছুটির দিনে বিপুল সংখ্যক পর্যটক ছুটে এসেছে। যেটি বলা হচ্ছে, পর্যটন ব্যবসায়ীরা বলছে যেটি লাখো পর্যটক কক্সবাজারে ছুটে এসেছে এবং লাখো পর্যটক কক্সবাজারে ছুটে আসলেই কিন্তু কয়েকশো কোটি টাকার ব্যবসা হয়। এভাবেই কিন্তু বিপুল সংখ্যক পর্যটক ছুটার সাথে লাখ লাখ টাকার এখানে ব্যবসা হচ্ছে। আর এই যে বিপুল সংখ্যক পর্যটক আগমনকে কেন্দ্র করে কিন্তু এখানে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করছে। লাইফগার্ড কর্মীরা যেমন নিরাপত্তা দিচ্ছে, ঠিক তেমনি ট্যুরিস্ট পুলিশও নিরাপত্তার দায়িত্ব পালন করছে। তো এই ছিল আমার কাছে সৈকত থেকে সব শেষ। সাপ্তাহিক ছুটির দিনে কক্সবাজারে পর্যটকের ঢল, সে খবর জানাচ্ছেন সহকর্মী সুজাউদ্দিন রুবেল। গাছ আলু চাষে বিপ্লব ঘটেছে কিশোরগঞ্জে। বেশি লাভ হয় এই সবজি আবাদে ঝুঁকছেন চাষিরা। সারা দেশে আলুর চাষ কাজ করার কথা জানিয়েছে কৃষি বিভাগ। নূর মোহাম্মদের তথ্য, ছবি নিয়ে রিপোর্ট। ঘন মাচার নিচে সবুজ পাতার ফাঁকে ফাঁকে ঝুলছে বড় বড় আলু। স্থানীয় ভাষায় এগুলো পান আলু বা গাছ আলু নামে পরিচিত। সাধারণত আলু হয় মাটির নিচে, কিন্তু এগুলো গাছের উপরে হওয়ায় কৃষকদের কাছে পরিচিত গাছ আলু নামে। কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় গত কয়েক বছর ধরে বাণিজ্যিকভাবে শুরু হয়েছে গাছ আলুর আবাদ। বর্ষার শেষ দিকে বাজারে সবজির সরবরাহ থাকে অনেক কম। এই সময় গাছ আলুর ফলন হওয়ায় বাজারে চাহিদা ও দাম বেশি থাকায় লাভবান হচ্ছেন চাষিরা। 30 থেকে 40 হাজার টাকা খরচ করে অনেকে পাচ্ছেন লাখ টাকা মুনাফা। ফলে দিন দিন গাছ আলু চাষে বাড়ছে আগ্রহ। নিম্নতর 30,000 উপরেও বেতন যায়। অন্য ফসলের তুলনায় এই আলু চাষ লাভবান বেশি, যেমন খরচ কম হয়। কৃষি বিভাগ বলছে পুষ্টিকর ও সুস্বাদু এ সবজির চাষ দেশের অন্য জেলায় ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। শেলফ লাইফ বেশি থাকার কারণে দীর্ঘদিন সংরক্ষণ করা যায়, ফলে একটি এক্সপোর্ট কমোডিটি বা রপ্তানি পণ্য হিসাবে আমাদের দেশে পরিচিত করতে পারি। পাকুন্দিয়া উপজেলায় চলতি মৌসুমে 3000 বিঘায় গাছ আলুর আবাদ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 500 মেট্রিক টন। সময় সংবাদ, কিশোরগঞ্জ। বাইরের খবর, মালদ্বীপে বাংলাদেশি পর্যটকের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে বাংলাদেশ হাই কমিশন, যেখানে বিক্রির উদ্দেশ্যে গার্মেন্টস সামগ্রী, মাদকদ্রব্য, রান্না করা খাবার নিয়ে গেলে জরিমানা সহ 25 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। খন্দকার ওমর ফারুকের তথ্য, ছবিতে বিস্তারিত। প্রতি মাসে মালদ্বীপ ভ্রমণ করেন অনেক বাংলাদেশি। এবার দেশটিতে ভ্রমণে যাওয়া বাংলাদেশিদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। বুধবার স্থানীয় সময় রাতে দেশটির বাংলাদেশ হাই কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। মালদ্বীপের ভ্রমণের সময় বিক্রির উদ্দেশ্যে গার্মেন্টস সামগ্রী, মাদকদ্রব্য কিংবা রান্না করা খাবার বহন করা থেকে বিরত থাকতে বলা হয়েছে বিজ্ঞপ্তিতে। এসব সামগ্রী দেশটিতে কঠোরভাবে নিয়ন্ত্রিত হওয়ায় ভ্রমণের সময় তার সঙ্গে রাখলে বিপুল পরিমাণ জরিমানার পাশাপাশি সর্বোচ্চ 25 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।
পাসপোর্টের তথ্যে ভুল কিংবা জাতীয় পরিচয়পত্র বা জন্ম সনদের সঙ্গে মিল না থাকায় দেশে গিয়ে এসব সংশোধন করে পুনরায় মালদ্বীপে এসে বিমানবন্দরে বিপাকে পড়ছেন অনেকে। এই পরিস্থিতি এড়াতে দেশে গিয়ে পাসপোর্টের তথ্য পরিবর্তন না করার পরামর্শ দেওয়া হয়েছে হাইকমিশনের পক্ষ থেকে। যখন আপনারা বাংলাদেশ থেকে মালদ্বীপে আসবেন, এখানকার এয়ারপোর্টের কিছু বিধিনিষেধ রয়েছে বা এখানকার যে আইন কানুন যেগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে জানতে হবে এবং সেগুলো মেনে চলতে হবে। বিড়ি, সিগারেট বা তামাক জাতীয় যে পণ্যগুলি আছে সেগুলো আপনারা আনবেন না। এটি যদি আপনারা নিয়ে আসেন তাহলে এখানে অধিক পরিমাণে আপনারা কিন্তু জরিমানা এবং অন্যান্য শাস্তির আওতায় চলে আসবেন। নিজেদের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি দেশের সুনাম রক্ষায় মালদ্বীপ ভ্রমণে দায়িত্বশীল আচরণ করার অনুরোধ করেছে হাইকমিশন। সময় সংবাদ, মালদ্বীপ। বিশ্ববাজারে কমেছে সয়াবিন ও আটার দাম, তবে দাম বেড়েছে পাম তেল, কফির। এমন তথ্যই মিলেছে আন্তর্জাতিক বাজার বিশ্লেষণকারী মার্কিন সংস্থা দ্য ট্রেডিং ইকোনমিক্সের তথ্যে। বিশ্ববাজারে কমেছে সয়াবিনের দাম। সপ্তাহ ব্যবধানে 1.38% কমে শুক্রবার ব্রুসেল প্রতি বিক্রি হচ্ছে $1011.15। বাড়তির দিকে রয়েছে পাম অয়েলের দাম। সপ্তাহ ব্যবধানে 0.66% বেড়ে শুক্রবার টন প্রতি বিক্রি হচ্ছে $1055। গত সপ্তাহে আটার দাম বাড়তির দিকে থাকলেও চলতি সপ্তাহে কমেছে। শুক্রবার ব্রুসেল প্রতি বিক্রি হচ্ছে $525.82। গত সপ্তাহে কমতির দিকে থাকা কফির দাম চলতি সপ্তাহে বেড়েছে। বৃহস্পতিবার পাউন্ড প্রতি বিক্রি হয়েছে $371.35। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। অক্টোবরে শুরু হচ্ছে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের জেটি টার্মিনাল নির্মাণ। 6,500 কোটি টাকা অর্থায়ন নিশ্চিত। 2030 সালে পুরো দামে চালুর আশা। সবুজ বিনিয়োগে পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখছে বাংলাদেশের পোশাক শিল্প, মন্তব্য সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের। রপ্তানি বাড়াতে ব্র্যান্ডিংয়ে গুরুত্ব উদ্যোক্তাদের। এবং 2 সপ্তাহ স্বস্তির পর কাঁচা বাজারে আবারও আগুন। কেজিতে 30 টাকা পর্যন্ত বেড়েছে সবজির দাম। সরবরাহ বাড়লেও চড়া ইলিশের দর। এ ছিল এই সময়ের বাণিজ্যের এখনকার আয়োজনে।